সুপ্রভাত বন্ধুরা, আজ 13 জুন শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠিন হামলার হুমকির পরেই আব্বাস বন্দর সহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে ইরান। সাময়িক সূত্রের মারফত ইরানি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী ও হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার, বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের নৌযানের চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। এই নির্দেশ লঙ্ঘন করলে নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করা হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ সহ 22টি দেশ এক যৌথ বিবৃতিতে ইরানকে সতর্ক করে তাদের ভূখণ্ডে হামলা চালানো বন্ধ করতে বলেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, আমাদের ভূখণ্ডে মানুষকে হত্যা, অপহরণ, হয়রানি দেখানো বা যে কোনো ধরনের আক্রমণের চেষ্টা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক নিয়ম নীতিকে ক্ষুণ্ণ করে। এইসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা সংস্থা ও তাদের বিদেশে অভিযানে পরিচালনাকারী শাখা কুদাস ফোর্স তুরস্ক, ইরানি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক এবং ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায় ও তাদের স্বার্থের বিরুদ্ধে প্রাণঘাতী ষড়যন্ত্র ও ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরোর নতুন তথ্য অনুযায়ী মে মাসে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে 4.2% পৌঁছেছে। এটি গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ হার। প্রতিবেদন অনুযায়ী মে মাসে ভোক্তা মূল্য সূচক মাসিক ভিত্তিতে 0.5% বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধের প্রভাবেই মূল্যস্ফীতির এই উল্লম্ফন ঘটেছে। মাসিক মূল্যবৃদ্ধির মোট অংশে 7% এসেছে জ্বালানি খাত থেকে। নিরস্ত্র গণবিক্ষোভে পাক সেনার গুলিতে মৃত্যু মিছিল চলছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। বৃহস্পতিবার রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে অন্তত 16 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত 37 জন। এর ফলে সাম্প্রতিক অশান্তিতে নিহতের সংখ্যা 50 পেরিয়ে গেল। পাক অধিকৃত কাশ্মীরে আর্থিক দুরবস্থা, নিরাপত্তা বাহিনী জুলুমবাজি নিয়ে প্রতিবাদে সরব হয়েছিল সেখানকার নাগরিক সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। ওই সংগঠনকে প্রশাসন নিষিদ্ধ ঘোষণার পরেই গত সপ্তাহে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। তারপর থেকে অশান্তি ক্রমশ বেড়ে চলেছে। বৃহস্পতিবার প্রায় 70,000 বিক্ষোভকারীর জমায়েতে পাক বাহিনী স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালায় বলে জানা গেছে। হাতে ট্রলি ব্যাগ সঙ্গী স্ত্রী আকাশপথে নয় সড়কপথে ঢাকা গেলেন বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। শুক্রবার দুপুরে তিনি বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। প্রণয় বর্মার স্থলাভিষিক্ত হয়েছেন দীনেশ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশই প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে রাষ্ট্রদূত করা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল, তৃণমূল থেকে বিজেপির মতো দলে থেকে রাজনীতি করেছেন তিনি। শুক্রবার স্ত্রী মৃণাল ত্রিবেদীকে নিয়ে ঢাকার মাটিতে পা রেখে বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত বললেন, এখানে এসে খুবই ভালো লাগছে। ভারত ও বাংলাদেশ দুই উন্নত গণতান্ত্রিক দেশ। এই দুই গণতন্ত্র একত্রে কাজ করলে গোটা পৃথিবীর কাছে তা দৃষ্টান্তমূলক হয়ে উঠবে। আসছি দেশের খবরে। বিশ্বের প্রধান অর্থনীতিবিদদের অভিমত, আমরা বাস করছি এক মেকি অভাবের যুগে। সারা বিশ্বের 350 জনের বেশি অর্থনীতিবিদ, শিক্ষাবিদ এবং উন্নয়ন বিশেষজ্ঞ বিকাশের প্রশ্নটিকে বাদ দিয়ে দরিদ্র দূরীকরণের এক রূপরেখা পেশ করেছেন। তাদের মতে, দারিদ্র্য, অসাম্য ও পরিবেশের ভারসাম্যহীনতার জন্য দায়ী বর্তমান যুগের রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি। এগুলি মোটেই বিকাশের অনিবার্য ফল নয়। এই বিষয়ে বিভিন্ন নিবন্ধ লিখেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ জয়তী ঘোষ, অলিভিয়ার ডি শাটার, জোসেফ স্টিগলিটাজ, টমাস পিকোটি, কেইট রাওয়ার্থ, জেসন হিকেল। এরা সকলেই আহ্বান জানিয়েছেন মানবাধিকারকে সামনে রেখে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর, যেখানে সমগ্র মানব জাতির স্থিতিশীল জীবন এবং পরিবেশের সহনশীলতার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। তাদের এই অভিমতকে সমর্থন জানিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ের আরও কয়েকজন অর্থনীতিবিদ, যেমন জা দুজে, পাভলিনা তেরেনেভা, টিম জ্যাকসন, ভূমিকা মুচাল্লা, জুলিয়া স্টেইনবার্গার, ডোঙ্গো সাম্বা মিলা এবং টিমোথি প্যারিক।
প্রশিক্ষণ চলাকালীন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়। নিয়ন্ত্রণ রেখার কাছে ভয়ঙ্কর বিস্ফোরণে গুরুতর আহত হলেন দুই সেনা জওয়ান। জানা যাচ্ছে দুর্ঘটনাবশত গ্রেনেড বিস্ফোরণের জেরে আহত হয়েছেন দুই জওয়ান। দ্রুত তাদের উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে প্রতিদিনের মতো শুক্রবার পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে চলছিল সেনা প্রশিক্ষণ। সেখানেই দুপুর 12:30 নাগাদ হঠাৎ জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত হন দুই জওয়ান। কিভাবে এই বিস্ফোরণ ঘটল তা এখনো স্পষ্ট নয়। 3 ভারতীয় নাবিকের হত্যায় নির্লজ্জ নিস্তব্ধতা কেন্দ্রের বিবৃতি সিপিআইএম পলিট ব্যুরোর। আন্তর্জাতিক তদন্ত ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানালো সিআইটিইউ। পারস্য উপসাগর অঞ্চলে তেলবাহী জাহাজ এমপি সেতেবেলা জাহাজে হামলা এবং 3 ভারতীয় নাবিকের হত্যার ঘটনায় শুক্রবার তীব্র ধিক্কার জানিয়েছে সিপিআইএম পলিট ব্যুরো। পশ্চিম এশিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদের সংঘটিত বেপরোয়া ও আগ্রাসী সামরিক হস্তক্ষেপের এটি আরও এক মর্মান্তিক পরিণতি। এর ফলে এই অঞ্চলে স্থিতিশীলতা বাড়ছে, বিশ্ব শান্তি হুমকির মুখে পড়ছে এবং নিরীহ স্থানীয় বাসিন্দা ও শ্রমজীবী মানুষের জীবন ঝুঁকির মুখোমুখি। নিহতদের শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে সিপিআইএম। যদিও ভারতীয় নাবিকদের হত্যায় শুক্রবার ইরানকে দূষেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, এই ঘটনার সম্পর্কে ফেক নিউজ ছড়ানো হয়েছে। ভারতীয় জাহাজে হামলা আমেরিকা করেনি, করেছে ইরান। গৃহিণীরাই দেশ গড়েন বলল সুপ্রিম কোর্ট। গৃহকর্মের শ্রমের মূল্য মাসে অন্তত 30,000 টাকা। ঘরের কাজ করেন যে গৃহিণী, তারাই তো দেশ গড়েন। গৃহিণীদের দেশ নির্মাতা হিসেবে স্বীকৃতি দিয়ে তাৎপর্যপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, মোটর দুর্ঘটনায় কোনো গৃহিণীর মৃত্যু হলে তার গৃহস্থালী শ্রমের আর্থিক মূল্য নির্ধারণের ক্ষেত্রে মাসিক ন্যূনতম অন্তত 30,000 টাকা ধরে ক্ষতিপূরণ হিসেব করতে হবে। তৃণমূল আর কংগ্রেস এক হয়ে যাওয়ার খবর ভিত্তিহীন বললেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। উত্তরপ্রদেশে 2 যুবককে রাস্তায় ফেলে মার, বলানো হলো জয় শ্রীরাম। বিশ্বজুড়ে শিশুশ্রম নির্মূলের প্রতিশ্রুতি সত্ত্বেও এখনও প্রতি 17 জন শিশুর মধ্যে 1 জন করে শিশু এই পেশায় নিযুক্ত। ভারতের শিশু শ্রমিকের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গেছে। বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। এখন রাজ্যের খবর। বিধানসভা নির্বাচনের আগে ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে সাম্প্রদায়িক মন্তব্য করাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবার হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হলো। পুলিশের তরফে জানানো হয়েছে, গত 7ই জুন এই বিষয়ে তুষারকান্তি দাস নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। ওই ব্যক্তি অভিযোগপত্রে বলে, 9ই মার্চ ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্ণামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধমূলক ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বিভ্রান্তিকর ভাষণ দিয়েছিলেন। তার এই বক্তব্যের উদ্দেশ্য ছিল শান্তি ভঙ্গ করা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজ্যের গণতান্ত্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করা। ওই ব্যক্তির অভিযোগের জেরে ভারতীয় ন্যায় সংহিতার 196 1 ধারা অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের চেষ্টা, 351 ধারা অর্থাৎ অপরাধমূলক ভীতি প্রদর্শন বা উস্কানি দেওয়া সহ 352 ধারা অর্থাৎ শান্তিভঙ্গের প্ররোচনা দেওয়া, মোট 3টি ধারায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, 2রা জুন রানী রাসমণি রোডের সভা থেকে বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদি খুনের বিষয়ে একটি বিতর্কিত মন্তব্য করায় সম্প্রতি শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সময় তিনি বলেন, ফুটপাত সাধারণ মানুষের চলাফেরার জন্য, সেখানে দখল করে ব্যবসা করা যাবে না। সরকারিভাবে হকারদের জন্য পুনর্বাসনের কথা ঘোষণা না করলেও এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হকারদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার। উল্লেখ্য, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হওয়ার পর থেকেই শুরু হয়েছে হকার উচ্ছেদ। একের পর এক রেল স্টেশনে পুনর্বাসন ছাড়াই বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে দোকান। মানুষের রুজির ওপর এই আক্রমণের বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বামপন্থীরা। প্রথম থেকেই বামপন্থীরা দাবি জানিয়ে এসেছে, পুনর্বাসন ছাড়া কোনোভাবেই হকার উচ্ছেদ করা যাবে না। বুলডোজারের সামনে দাঁড়িয়ে হকারদের হয়ে আন্দোলন করতে গিয়ে জেলে যেতে হয়েছে সৃজন ভট্টাচার্যকে, আক্রান্ত হয়েছেন সুজন চক্রবর্তী সহ বামপন্থী আন্দোলনে অনেক নেতা। বামপন্থীদের আন্দোলনের জেরে এদিন সরকার বলতে বাধ্য হয়েছে হকারদের জন্য পুনর্বাসনের কথা। উল্লেখ্য, আদালতের এই উচ্ছেদের বিরুদ্ধেও আইনি লড়াই লড়ছেন বামপন্থীরা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাস্তা না আটকে ফাঁকা জায়গায় যারা ব্যবসা করছেন তাদের উচ্ছেদ নিয়ে সরকার ভাবছে।
ফুটপাতের একটি স্টল 3.5 লক্ষ টাকায় বিক্রির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং আরও 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। দক্ষিণ কলকাতার কসবা এলাকার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে আনন্দপুর থানায় এই এফআইআর দায়ের করা হয়েছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন। জানা গেছে, অভিযোগকারী 2022 সালে নভেম্বরে ব্যবসা শুরু করার জন্য একটি দোকান খুঁজছিলেন। সেই সময় সুশান্ত ঘোষ এবং তার সহযোগীরা রুবি ক্রসিংয়ের কাছে আনন্দপুর রোডের ফুটপাতে একটি 7 ফুটের স্টল দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ। ফের অভিষেকের বাড়িতে সিআইডি। সইজাল তদন্তের পর বিধানসভা নির্বাচনের সময় উস্কানিমূলক মন্তব্যের জেরে ফের তার বাড়িতে গেল সিআইডি, কিন্তু অভিষেক বাড়িতে না থাকায় নোটিশ দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। কালীঘাটের বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকেন সিআইডির আধিকারিকেরা। বিধায়কদের সইজাল কাণ্ডে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় সিআইডি। রবিবার ফের বেলায় ভবানী ভবনে হাজিরা দিতে হবে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে। বাসকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত বাস চালকদের। চরম হয়রানির শিকার নিত্যযাত্রীরা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর বাসস্ট্যান্ডে। জানা যায়, শান্তিপুরের বাসকর্মী চিরঞ্জিত বিশ্বাসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে কিছু টোটো চালক। অভিযোগ, শান্তিপুরের কয়েকজন টোটো চালক বুধবার রাতে বাসকর্মী চিরঞ্জিত বিশ্বাসকে বেধড়ক মারধর করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এরপরেই বাস চালকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। শেষে খেলার খবর। প্রয়াত যশপাল রানা ভারতের অন্যতম সেরা শুটারের বয়স হয়েছিল 49 বছর। অবসরের পর জাতীয় দলের কোচও হন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপের একটা টিকিট পাওয়ার জন্য মুখিয়ে থাকেন গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা। টুর্নামেন্ট শুরুর কয়েক মাস আগে থেকেই টিকিটের জন্য কাড়াকাড়ি পড়ে যায়। হাজার হাজার মানুষ হাজার চেষ্টাতেও একটা জোগাড় করে উঠতে পারেন না, অথচ সেই বিশ্বকাপের ম্যাচ কিনা স্টেডিয়ামে শয়ে শয়ে আসন ফাঁকা। এমনই চিত্র দেখা গিয়েছে শুক্রবার সকালে চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।